শুরু হচ্ছে বিপিএল এর জমজমাট প্লে অফ এলিমিনেটর ম্যাচে রংপুরের প্রতিপক্ষ খুলনা, সন্ধ্যায় চিটাগং বরিশালের প্রথম কোয়ালিফায়ার। টিকিটের জন্য লম্বা লাইন। বিসিবি নির্বাচকের পদ ছাড়লেন হান্নান সরকার, ফিরতে চান কোচিংয়ে। ঘরের মাঠে সাকিবকে বিদায় ম্যাচ খেলতে দিতে না পারার আক্ষেপ। ন্যাশনাল সিলেক্টর তো আসলে সারা জীবনের কোনো কাজ না। সাকিবের রিটায়ারমেন্টটা যদি দেশ থেকে হতো, এটা মনে হয় একটা স্মরণীয় ঘটনা বলা যেত। কোচের সঙ্গে দ্বন্দ্ব ইস্যুতে আজ 11 ফুটবলারের বক্তব্য শুনবে বাফুফে। প্রয়োজনে কোচের সঙ্গেও কথা বলবে তদন্ত কমিটি। এ সপ্তাহের মধ্যেই সমাধানের প্রত্যাশা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এসএম ইকবাল। শুরু হচ্ছে বিপিএল এর প্লে অফ পর্ব। বাঁচা মরার ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন বিশ্রামে কাটিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। অন্যদিকে টানা 4 ম্যাচ হারা রংপুর ঘাম ঝরিয়েছে নিজেদের প্র্যাকটিস গ্রাউন্ডে। প্লে অফের বাধা টপকাতে লোকালদের পারফরমেন্সে গুরুত্ব দিচ্ছে রাইডার্স। মিরপুরে ম্যাচ শুরু দুপুর 1টায়। প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করা রংপুর গ্রুপ পর্ব শেষ করে 3 নম্বরে থেকে। টানা 4 হারে রাইডার্সদের এখন উতরাতে হবে এলিমিনেটর বাধা। বাঁচা মরার লড়াইয়ে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। সবশেষ দেখায় এই দলটার কাছে বড় ব্যবধানে হারে নুরুল হাসান সোহানরা। ঘুরে দাঁড়ানোর মিশনে তাই ঘাম ঝরিয়েছে রংপুর। নিজেদের প্র্যাকটিস গ্রাউন্ডের অনুশীলনে টিম কম্বিনেশন মেলানোর প্রস্তুতি মিকি আর্থারের শিষ্যদের। শেষ কয়েক মৌসুম ধরে ভালো দল গড়েও ফাইনালে উঠতে পারছে না রংপুর। এবার সেই ভাগ্য পরিবর্তন করতে চায় দলটা, আর তা করতে লোকাল ক্রিকেটারের মনোযোগ বেশি রাইডার্সের। লাস্ট 2টা বছর আমরা রংপুরে কোয়ালিফাই 3 নাম্বার হয়েছে, আমরা ফাইনালে উঠতে পারি নাই। বাট এই বছর আরও একটা সুযোগ আসছে ইনশাল্লাহ। আমরা চাই আসলে যে এই লাস্ট 2 বছরে যেটা হয়েছে সেটা ব্রেক করতে চাই, যে ইনশাল্লাহ আমরা ফাইনালে যেতে চাই। তো ফাইনালে যেতে হলে আগামীকালের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, এবং সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে আমাদের লোকাল যে 7 জন খেলবে তাদের পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট এই আগামী ম্যাচের জন্য। বড় সব নামের গুঞ্জন থাকলেও প্লে অফের আগের দিন পর্যন্ত রংপুর শিবিরে যোগ দেয়নি নতুন কোনো ফরেন রিক্রুট। দুশ্চিন্তার কারণ তাদের ব্যাটিং ইউনিটটাও। টুর্নামেন্টের সেরা 10 ব্যাটারের তালিকায় রংপুরের একমাত্র প্রতিনিধি ইফতেখার আহমেদ। টিকে থাকার মিশনে তাই বড় দায়িত্ব পালন করতে হবে ওপেনার সৌম্য সরকারের। দলটার বাকি ভরসা সাইফ সোহানরা। ভোগাবে খুশদিল সার না থাকা। অন্যদিকে ম্যাচের আগের দিন বিশ্রামে কাটিয়েছে খুলনা টাইগার্স। শুরুতে কিছুটা নড়বড়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মেহেদী হাসান মিরাজরা। নাইম শেখ, আবু হায়দার রনিদের পারফরমেন্সে নির্ভর করবে দলটার টিকে থাকার সমীকরণ। এই ম্যাচে অপরিবর্তিত একাদশ মাঠে নামানোর সম্ভাবনা বেশি রূপসাপাড়ের দলটার। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফাইনাল ওঠার মিশনে প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। একদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে এই দুদল। টেবিল টপার হয়ে কোয়ালিফায়ারে যাওয়া বরিশাল বিশ্রামের সুযোগ দেয়নি ক্রিকেটারদের। অন্যদিকে মোহাম্মদ মিথুনরা ম্যাচের আগের দিন কাটিয়েছেন হোটেল রুমে। হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু আজ সন্ধ্যা 6:30টায়। হঠাৎই শোরগোল হোম অফ ক্রিকেটে। নিরাপত্তা বেষ্টনী টপকে একাডেমি মাঠে ঢুকে পড়েছে বহিরাগতরা। মুশফিক হৃদয়দের মনোযোগটাও কিছুক্ষণের জন্য চলে গেল সেদিকে। নিরাপত্তা কর্মীদের প্রচেষ্টায় দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি। বরিশালের ক্রিকেটাররাও ব্যস্ত হয়ে পড়েন অনুশীলনে। কোয়ালিফায়ারের ম্যাচটা বাঁচা মরার না হলেও জয় ভিন্ন কিছু ভাবছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজে বরিশাল। বেলা 12:30টায় শুরু করা ট্রেনিং সেশনের শুরুটা ফুটবল দিয়ে। ক্লান্তি কাটিয়ে উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় কিংবা তানভীর ইসলামরা। ক্রিকেটারদের নিয়ে আলাদাভাবে কাজ করেছেন কোচিং স্টাফের সদস্যরা। তবে এদিনও টিম প্র্যাকটিসে দেখা যায়নি নাজমুল হোসেন শান্তকে। প্রত্যাশিতভাবেই জাতীয় দলের অধিনায়কের আর এই বিপিএলে একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই। বেস্ট 11-এর চিন্তায় না থাকা এই বাঁহাতি দল থেকেও যেন অনেকটাই বিচ্ছিন্ন। যদিও শান্তকে ছাড়াই টিম কম্বিনেশনটা দারুণ বর্তমান চ্যাম্পিয়নদের। লোকালদের পাশাপাশি পারফর্ম করছেন বিদেশিরাও। কোয়ালিফায়ার পর্বে দলে অন্তর্ভুক্তি ঘটতে পারে অ্যাডাম মিলনের, যদিও ম্যাচের আগের দিনের অনুশীলনে আসেননি দলের বিদেশি ক্রিকেটাররা।
হেড টু হেডে সমানে সমান দুই দল। একদিন আগেই এই বরিশালকে হারের স্বাদ দিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করে মোহাম্মদ মিথুনের দল। এবার মিশন ফাইনালে ওঠার, যদিও গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিশ্রামে কাটিয়েছে চিটাগং কিংস। লোকালদের নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল চিটাগংয়ের। বোলিং ইউনিটে সামনে থেকে পারফর্ম করছেন লঙ্কান বিনুরা ফার্নান্দো। ব্যাটিং ইউনিটটাও দারুণ। গ্রুপ পর্বে সর্বোচ্চ 5 বার দলীয় রান 200-র বেশি পার করার রেকর্ডটা তাদের দখলে। কোয়ালিফায়ারে তাই নির্ভর হয়েই নামবে দলটা, হারলেও যে সুযোগ থাকছে ফাইনালে ওঠার। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রিকেটে নতুন সংকট। এবার নির্বাচকের পথ ছাড়লেন হান্নান সরকার। তবে কোনো অভিমান কিংবা ক্ষোভে নয়, কারণ হিসেবে তিনি বলেছেন কোচিংয়ে ফিরতে চান। বিসিবি সভাপতি এবং বোর্ড পরিচালকদের সঙ্গে আলাপ করে নিজের পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন হান্নান। নির্বাচক ক্যারিয়ারে সবচাইতে আক্ষেপ হিসেবে মানছেন ঘরের মাঠে সাকিবের বিদায় ম্যাচ খেলতে না পারা। দায়িত্ব ছাড়লেও ফেব্রুয়ারি মাসটা কাজ করবেন জাতীয় দলের সঙ্গেই সাবেক এই ওপেনার। সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে খেলার চাইতে বোধ হয় ধুলোটাই বেশি। পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার পর থেকে ফারুক আহমেদ আর তার বোর্ড কর্তাদের সামলাতে হচ্ছে একটার পর একটা নেতিবাচক ইস্যু, যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি। বিপিএল বিতর্কের মধ্যেই এবার উত্তাপ ছড়াচ্ছে নির্বাচক হান্নান সরকারের দায়িত্ব ছাড়া। প্রায় 1 দশক পর নান্নু বাশারকে নির্বাচক প্যানেল থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় লিপু হান্নান রাজ্জাককে। কিন্তু এর 1 বছর পূর্ণ না হতেই সে দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন হান্নান সরকার। বিসিবিকে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তার সিদ্ধান্ত। প্রশ্ন ছিল তার কাছে অভিমান থেকেই কি সরে যাওয়া। আলহামদুলিল্লাহ, ক্রিকেট বোর্ড সাইড থেকে আমি যতটুকু সাপোর্ট আমার প্রত্যাশা করেছিলাম এজ এ সিলেক্টর, সেটা এজ গ্রুপ হোক, ন্যাশনাল সিলেক্টর হোক, প্রতিটা জায়গায় আমি সেই সাপোর্টটা পেয়েছি এবং ওপেন ছিল। ন্যাশনাল সিলেক্টর তো আসলে সারা জীবনের কোনো কাজ না, একটা সময় পর্যন্ত আমাকে সেটা করা যেতে পারে, সেটা 3 বছর 4 বছর হতে পারে, তারপরে কিন্তু আমাকে অন্য সেক্টরে মুভ অন করতে হতে পারে। আমি খুব হ্যাপি যে ওই জায়গায় আমি কাজ করেছি, বাট আমার ফিউচার কেরিয়ারের কথা চিন্তা করে আমাকে এই মুভ অন করতে হচ্ছে ডিফারেন্ট সেক্টরে। জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব নেওয়ার আগে বয়সভিত্তিক ক্রিকেটে দীর্ঘ সময় নির্বাচকের দায়িত্ব সামলেছেন হান্নান। যুব বিশ্বকাপজয়ী আকবর ইমনরাও তার হাতেই তৈরি। মূলত বিসিবিতে দেশি কোচদের কদর বেড়ে যাওয়ায় নতুন চ্যালেঞ্জ নিতে চান তিনি। শুরুটা করতে চান ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই। এই ক্রিকেট বোর্ডের একটা পজিটিভ দিক আমি বলতে পারি যে আমাদের দেশি কোচদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম হয়েছে। তারা দেশি কোচদের প্রতি একটা ট্রাস্ট তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমিও যদি কোচিংয়ে যাই, আমি যদি ভালো কাজ করি, ক্রিকেট বোর্ড হয়তো আমার দিকেও সেভাবেই দেখবেন। তবে আক্ষেপ আছে জাতীয় দলের সাবেক ওপেনারের, সেটা সাকিব আল হাসানকে নিয়ে। শুধু নির্বাচক হিসেবেই নয়, সাবেক ক্রিকেটার হিসেবেও হান্নান চেয়েছিলেন সাকিবের বিদায়টা হোক ঘরের মাঠেই। সাকিবের রিটায়ারমেন্টটা যদি দেশ থেকে হতো, এটা মনে হয় একটা স্মরণীয় ঘটনা বলা যেতে পারে। কারণ সাকিবের সেই অ্যানাউন্সমেন্টটা আমার মুখ থেকে এসেছিল যে স্কোয়াডে ছিল, তারপরে দেশে আসতে না পারা, সেই জায়গাটায় আমার মানে লাস্টে একটা মিলেনি আর কি। অবশ্যই তো সব ডিপার্টমেন্টই দেখতে হবে যদি কোচ হতে হয়, বাট স্পেসিফিক যদি এই মুহূর্তে আমাকে জিজ্ঞেস করে, আমি ব্যাটিংটার প্রতি বেশি মনোযোগী। এবং আমি আসলে এইচপির সঙ্গে একটা কোচিং প্রোগ্রামও করেছি 2 সপ্তাহ। এবার তো সিলেক্টর হিসেবে এইচপির সঙ্গে ছিলাম, তার আগের বছরে আমি এইচপির সঙ্গে 2 সপ্তাহ কিন্তু ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছি। পদত্যাগপত্র জমা দিলেও ফেব্রুয়ারি মাসটা কাজ করবেন হান্নান সরকার। তার স্থলে আপাতত কাউকে নিয়োগ দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ফুটবল প্রসঙ্গ। কোচ ইস্যুতে ফুটবলারদের চিঠি দিয়ে তাদের বক্তব্য শুনেছে বাফুফের তদন্ত কমিটি। মোট 18 ফুটবলারের মধ্য থেকে 7 জনের সঙ্গে কথা বলেছে বাফুফে। আজ আরও 11 জনের সঙ্গে কথা বলবে ফেডারেশন। এই ইস্যুতে প্রয়োজনে কোচের সঙ্গেও কথা বলা হবে বলে জানান তদন্ত কমিটির প্রধান ইমরুল হাসান। দুটি ভিন্ন সময়ে দেশের নারী ফুটবলের দুটো ভিন্ন রূপ। কাকডাকা ভোরে কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে ব্যস্ত একদল, ঠিক তার বিপরীত সময়ে সন্ধ্যায় ব্রিটিশ বিরোধীরা হাজির বাফুফের তদন্ত কমিটির টেবিলে। বিদ্রোহী গ্রুপে নাম লিখিয়েছেন 18 জন। তবে এদিন তদন্ত কমিটির শুনানিতে অংশ নিয়েছেন 7 ফুটবলার। সানজিদা সুমাইয়ার সঙ্গে ছিলেন অধিনায়ক সাবিনা খাতুন। এলিগেশন শিটে আলাদাভাবে অভিযোগ উল্লেখ করেছেন তারা। বাকি সবার বক্তব্য শুনে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত জানাবে তদন্ত কমিটি। 18 জন মেয়েকে চিঠি দিয়েছিলাম যে ওদের সাথে আমরা বসবো। তো আজকে আমরা 7 জনের সাথে কথা বলতে পেরেছি। বাকিদের সাথে আমরা আগামীকাল কথা বলবো। আমরা আশাবাদী যে আমরা বৃহস্পতিবার মধ্যে প্রতিবেদন তৈরি করতে পারবো। অচল হওয়ার পথে দেশের নারী ফুটবল
আর তাই সংকট নিরসনে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে চায় বাফুফে। প্রয়োজনে কোচ পিটার বাটলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গেই কথা বলা হবে বলে জানান ইমরুল হাসান। আমরা শুধু এই অভিযোগকে যে অভিযোগটুকু মেয়েরা লিখিতভাবে দিয়েছে আমরা সেটার উপরে কাজ করছি। যদি প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই স্বাস্থ্য সংশ্লিষ্ট আরও যারা আছে তাদের সাথে আমরা কথা বলি। ফুটবলারদের 6 দফার মধ্যে আছে কোচিংয়ের টেকনিক্যাল ইস্যু, যার জন্য তদন্ত কমিটিতে একজন পেশাদার কোচ রাখা হলে আরও সহজ হতো কিনা এমন প্রশ্ন ছিল তদন্ত কমিটির প্রধানের কাছে। প্রেসিডেন্ট আমাদের 7 জনকে দিয়েছেন, তো আমাদের তো এখানে কোচ হয়তো নাই, কিন্তু আমাদের এখানে কিন্তু বাংলাদেশের এক্সপ্লেয়ার যারা ফুটবল ভালো বোঝেন এরকম কিছু কিন্তু আছে, এবং বেশ কিছু ফুটবল সংশ্লিষ্ট সংগঠক কিন্তু এখানে এই কমিটির সাথে জড়িত আছে। এদিকে বেড়েছে কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করা ফুটবলারের সংখ্যা। শুরুতে 12 জন নিয়ে কাজ করলেও এই ব্রিটিশ কোচের তালিম নিচ্ছেন এখন 15 ফুটবলার। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। কোচের সঙ্গে ফুটবলারদের টানাপোড়েনের পরও নারী ফুটবল নিয়ে আগ্রহ হারাচ্ছে না পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো। দলের বর্তমান স্পন্সরের সঙ্গে আরও 6 বছরের জন্য চুক্তি নবায়ন করতে যাচ্ছে ফেডারেশন। এদিকে বিলম্ব হলেও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ শেষেই ঘোষণা করা হবে বাফুফের অফিসিয়াল কিট স্পন্সর প্রতিষ্ঠানের নাম। বিদেশি নয়, দেশি প্রতিষ্ঠান হতে যাচ্ছে হামজা জামালদের কিট স্পন্সর। এছাড়াও জাপানিজ একটি প্রতিষ্ঠানের সঙ্গে ফুটবলের জন্য চুক্তি করেছে বাফুফে। মেয়েরা দেশের জন্যই খেলে, বাজে সময় পার করছে দেশের নারী ফুটবল। কোচ ইস্যুতে বিদ্রোহ ঘোষণা করেছেন বাফুফের ক্যাম্পে থাকা 18 ফুটবলার। হেড কোচ পিটার বাটলারের অধীনে নয় কোনো অনুশীলন, প্রয়োজন হলে একযোগে অবসরে যাওয়ার ঘোষণাও দিয়েছেন সাবিনা, সানজিদা, ঋতুপর্ণারা। তবে এমন দুঃসময়েও নারী ফুটবল নিয়ে আগ্রহ হারাচ্ছে না পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো। নারী দলের সঙ্গে বর্তমানে যুক্ত থাকা মূল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে আরো 6 বছরের জন্য চুক্তি নবায়ন করতে যাচ্ছে বাফুফে। আমাদের নারী ফুটবলের যে টিম স্পন্সর ছিল, যেটা দীর্ঘদিন ধরে একটি সংস্থার সাথে ছিল, যাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ, সো তাদের সাথে ইতিমধ্যে এটা আমরা আরো 6 বছরের জন্য নবায়নের সমগ্র অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। এরপরে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে আমাদের পুরুষ দলের টিম স্পন্সর, যেটা কখনো আমরা পাইনি, সেটা নিয়ে এখন আমরা কাজ করছি। এদিকে জানুয়ারির শেষ সপ্তাহে জাতীয় দলের অফিসিয়াল কিট স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিল বাফুফে। তবে প্রেসিডেন্ট দেশের বাইরে থাকায় বিলম্ব হয় তাতে। সভাপতি ফিরলেই আনুষ্ঠানিকভাবে কিট স্পন্সর প্রতিষ্ঠানের নাম প্রকাশ করবে বাফুফে। তা হতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ শেষে। তবে চূড়ান্ত হয়ে গেছে কিট স্পন্সর প্রতিষ্ঠান। বিদেশি নয়, দেশি একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে বাফুফে। এছাড়া ফুটবল আসছে জাপানি একটি কোম্পানি থেকে। আমরা কিটের ব্যাপারে একটি দেশি সংস্থার সাথে চূড়ান্ত করেছি সবকিছু, আর ফুটবলের ব্যাপারে একটি জাপানি ম্যানুফ্যাকচারের সাথে আমাদের মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে। এরই মধ্যে নতুন কিট দিয়ে ট্রায়ালও দিয়েছেন ফুটবলাররা। তাদের সম্মতি পেয়ে চুক্তি চূড়ান্ত করেছে ফেডারেশন। নেওয়া হয়েছে কোচদের মতামত। আমরা এক সেট জার্সিস আমাদের ক্যাম্পে যারা আছেন নারী ফুটবলারদের দিয়েছিলাম, তারা ওইটা পরে প্র্যাকটিসও করে, তারা ইউজ করে, তারপরে তারা আমাদের তাদের ফিডব্যাকটা দেয়। ছেলেদের ক্ষেত্রে আমরা করেছি, আমরা একটা র্যান্ডমলি একটি ক্লাবকে, এখানে বিদেশি প্লেয়ারও আছে, তাদেরকে দিই জার্সিগুলি। আগামী 26 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই ম্যাচেই ফুটবলারদের দেখা যাবে নতুন জার্সি গায়ে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নতুন ক্লাবে অভিষেকে বাজিমাত হামজা চৌধুরীর। ডার্বি কাউন্টির বিপক্ষে চ্যাম্পিয়নশিপের ম্যাচ জিতেছে তার দল শেফিল্ড ইউনাইটেড। দলের হয়ে গোল বা অ্যাসিস্ট না করলেও বাংলাদেশের এই ফুটবলার হয়েছেন ম্যাচ সেরা। খেলা শেষে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তার পারফরমেন্সের প্রশংসা করেছে তার ক্লাব। প্রমোশন পেয়ে ইপিএলে ফিরলেও ধুঁকছে লেস্টার সিটি। কোচ বদলেও হয়নি কোনো লাভ। রুড ভ্যান নিস্টেলরয়ও পারছেন না ক্লাবের ভাগ্য বদল করতে। আগের কোচের মতো ভ্যান নিস্টেলরয়ের অধীনেও লেস্টারের শুরুর একাদশে খুব একটা সুযোগ পাননি হামজা চৌধুরী। পুরো মৌসুমে 4 ম্যাচে খেলেছেন মাত্র 130 মিনিট, যার জন্য ক্লাব বদলে চলে যান চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ডে। আর সেখানে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন হামজা চৌধুরী। ডার্বি কাউন্টির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই মাঠে নামেন হামজা। নিজের পজিশনে ডিফেন্সিভ মিডে দেখিয়েছেন মুনশিয়ানা। ম্যাচটা 1-0 ব্যবধানে জিতে নেয় শেফিল্ড। গোল কিংবা অ্যাসিস্টের নাম না থাকলেও হামজা হয়েছেন ম্যাচ সেরা। 27 বছর বয়সী হামজা পুরো ম্যাচ জুড়েই বল রেখেছিলেন নিজের নিয়ন্ত্রণে। কিছু পরিসংখ্যান থেকে সেটা আরও স্পষ্ট হবে।
ফুটবলের ম্যাচ অ্যানালাইসিস ওয়েবসাইট সোফাস্কোর জানাচ্ছে ম্যাচে 64 বার বলে স্পর্শ করেছেন হামজা। প্রতিপক্ষকে 4টি ট্যাকল করার পাশাপাশি ইন্টারসেপশন করেছেন 2 বার। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন 3 বার। এছাড়াও 3টি সফল ড্রিবল ও 8টি গ্রাউন্ড ডুয়েল জিতেছেন হামজা। এছাড়াও কোনো ভুল পাসও দেননি এই ফুটবলার। চলতি মৌসুমে শেফিল্ড এখন পর্যন্ত যে ফর্মে আছে সেটা অব্যাহত থাকলে তাদের ইপিএল এ প্রমোশন অনেকটাই নিশ্চিত। চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের 2য় স্থানে আছে দ্য ব্লেন্ডস। লেস্টারে ম্যাচ না পাওয়া হামজার জন্য নিয়মিত ম্যাচ খেলাটাও গুরুত্বপূর্ণ। সব ঠিক থাকলে আগামী মাসে লাল সবুজের জার্সিতে অভিষেক হবে হামজার। তার আগে নিজেকে আরও শানিত করতে পারবেন এই ফুটবলার। পারভিন আক্তার, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।